দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজেটি। এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, আর মাত্র কিছুদিন পরেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একদিকে রাজনীতির উত্তাপ যেমন বাড়ছে, ঠিক আরেকদিকে অর্থনীতিতে অনিশ্চয়তাও কিন্তু বেড়ে যাচ্ছে। দেশের ব্যবসা বাণিজ্য অনেকটাই কিন্তু এখন স্থবির, নতুন বিনিয়োগ প্রায় নেই বললেই চলে। সবকিছু নির্বাচনকে ঘিরে কেমন যেন একটা হোল্ডিং প্যাটার্নে দাঁড়িয়ে আছে। তো এই রাজনৈতিক অস্থিরতা কি বাংলাদেশের অর্থনীতির গতিকে ধীর করে দিচ্ছে? অর্থনীতিকে নিজের মতো করে এগিয়ে যাচ্ছে, নাকি নির্বাচিত সরকার যিনি সামনে আসবেন তার জন্য বেশ কঠিন একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? এই আজকের যে আমাদের আলোচনা, এই আলোচনাতে আমরা আজকে খুঁজবো রাজনীতির উত্তাপের মাঝে বাংলাদেশের অর্থনীতির চিত্র। এই আলোচনার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন স্টুডিওতে মোহাম্মদ মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক ও টিআইবির সদস্য। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। যে কথাটি আমরা বলছিলাম যে বাংলাদেশে যখন নির্বাচন সামনে চলে আসে, নির্বাচনকে ঘিরে কিন্তু সবকিছু দেখি, ইলেকশনে কি হয়, ইলেকশনের পর কারা ক্ষমতায় আসে, এরকম একটা ব্যাপার চলে আসে। তো 12 তারিখ ইলেকশন, এখন পর্যন্ত যদি সবকিছু ঠিকঠাক থাকে, এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনি কি বলবেন? যে দেখেন যে 2024-এর তো একটা পট পরিবর্তন হলো, রাজনৈতিক পট পরিবর্তন হলো। এই পট পরিবর্তনের পরে যেটা দেখা গেছে যে আপনার রাজনৈতিক অস্থিরতা বলেন এবং সামাজিক অস্থিরতা বলেন, বিভিন্ন ধরনের বিষয়গুলোর কারণে যেটা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়েছে। সেই প্রভাবগুলো কোথায়? প্রথম প্রভাবটা পড়েছে কিন্তু আসলে বিনিয়োগের উপরে। মানে আপনার 60% কাছাকাছি কিন্তু আপনার দেশি বিদেশি বিনিয়োগের যে আপনার রেজিস্ট্রেশনের হার কিন্তু কমে গেছে। ঠিক আছে, তাহলে আপনার দেশি বিনিয়োগ বাড়ে নাই, কারণ প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এখন আপনার 60% নিচে চলে আসছে এবং এটা 1-1.5 দশকের ভিতরে কিন্তু একটা সর্বনিম্ন পর্যায়ে। তাহলে একদিকে দেশি বিনিয়োগ বাড়ছে না এবং অন্যদিকে বিদেশি বিনিয়োগ বাড়ছে না। কারণ আপনার যখন অন্তর্বর্তী সরকার যখন থাকে বা তত্ত্বাবধায়ক সরকার থাকে, এই সরকারের সময় কিন্তু আসলে বিনিয়োগ বাড়ে না নর্মালি। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে যে বিনিয়োগকারীরা কিন্তু একটা রাজনৈতিক সরকারের সাথে লং টাইম কমিটমেন্ট করতে চায়। রাজনৈতিক সরকারের সাথে তারা যে চুক্তি করে সেই এবং পলিসিগত অনেক বিষয় থাকে, যে মানে পলিসি স্টেবলের অনেক বিষয় থাকে, সেটা তো আপনার অন্তর্বর্তী সরকার, নির্বাচিত সরকার একটা নির্বাচিত সরকারের কাছে একটা নির্বাচিত সরকার তো একটা নির্দিষ্ট সময় নিয়ে আসে। সুতরাং বিনিয়োগ বলেন, আপনি কর্মসংস্থান বলেন, সমস্ত কিছু কিন্তু একটা গতি ফিরে আসে, মানে অর্থনীতিতে গতি ফিরে আসে কিন্তু একটা নির্বাচিত সরকারের সময়। আর অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার যখন থাকে, এই ধরনের সরকার, তখন কিন্তু যেটা হয় সংস্কার কাজে মনোযোগী হয় সরকারগুলো। যে সমস্ত জায়গায় গ্যাপ রয়েছে, ব্যাংক, আপনার আর্থিক খাতে বলেন, আপনার বিচার বিভাগে বলেন, আপনার রাজস্ব খাতে বলেন। তবে এটাও তো একটা ব্যাপার আছে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে যখন এবার দায়িত্ব নিয়েছিল, তারা কিন্তু একটা পঙ্গু ভঙ্গুর অর্থনীতির উপরে দাঁড়িয়ে কিন্তু তারা ক্ষমতা নিয়েছিল। রাইট, যখন তারা অর্থনীতিটা পেয়েছে, তারা এটা ছিল, মানে আমি বলবো যে আপনার নিবিড় পরিচর্যা কেন্দ্রে পড়েছিল, সেখান থেকে অর্থনীতিটাকে এখন আমি বলবো যে বেডে নিয়ে আসছে। তার কারণ হচ্ছে দেখেন, তখন তো রিজার্ভটা, আপনার বৈদেশিক মুদ্রার রিজার্ভটা কিন্তু আপনার মানে ডাউনওয়ার্ড হচ্ছিল। আপনার তখন 12 বিলিয়ন 13 বিলিয়ন ছিল, সেই রিজার্ভটা এখন 32 বিলিয়ন। সুতরাং একটা দেশের রিজার্ভ কিন্তু একটা অর্থনীতির স্ট্রেংথ প্রকাশ করে। আপনার যখন বহির্বিশ্ব আপনার দেশে যখন বিনিয়োগ করতে আসবে, সে কিন্তু প্রথম দেখবে যে এদেশের রিজার্ভ কত আছে, সে দেখবে যে বাংলাদেশের যে ঋণমানটা কেমন আছে। সুতরাং বিনিয়োগকারীরা অনেক কিছু দেখে, রাজনৈতিক স্থিতিশীলতা কেমন আছে, এখানে আপনার মানে আপনার আমলাতান্ত্রিক জটিলতা আছে কিনা, এখানে কর কাঠামো বিনিয়োগ বান্ধব কিনা, এই বিষয়গুলো কিন্তু তার বিনিয়োগকারীরা দেখে থাকে। সুতরাং আমাদের সেটা দেশি বিনিয়োগকারীরা বলেন আর বিদেশি বিনিয়োগকারীরা বলেন, তারা কিন্তু আসলে অপেক্ষা করছে রাজনৈতিক সরকারের অপেক্ষায়। সুতরাং সামনে নির্বাচিত সরকার যখন আসবে, তখন হয়তো বিনিয়োগের প্রভাবটা বাড়বে। তবে এটা রাতারাতি হবে না, কিছুদিন সময় নিতে হবে, এটা নানা কারণে। অর্থনীতির জায়গায় আসলে চলতেই থাকবে, মানুষের জীবন মান সবকিছু কিন্তু অর্থনীতির সাথে আবর্তিত হচ্ছে। তো এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা আর হচ্ছে অনিশ্চয়তা, এটি বাংলাদেশের অর্থনীতির কোন জায়গাটা আসলে সবচেয়ে বেশি আঘাত করছে এই মুহূর্তে? দেখেন যে বিনিয়োগ তো আছে, বিনিয়োগের সাথে আরো যদি আমরা আলোচনা করি, যে বিনিয়োগের পাশাপাশি যেটা হয়েছে যে বাংলাদেশের যে এখন উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। উচ্চ মূল্যস্ফীতি থাকলে একটা অর্থনীতিতে যেটা হয় যে সাধারণ মানুষের জীবনমান সে ধরে রাখতে পারে না। একটা মানুষের যে আয়ের থেকে যখন ব্যয় বেশি যায়, ব্যয় যখন বেড়ে যায় এবং প্রকৃত আয় কমে যায় মানুষের, তো প্রকৃত আয় যখন একটা মানুষের কমে যায়, তখন দেখা যাচ্ছে যে সে তার যে আপনার নেসেসিটিস যে গুডস, সেই গুডসগুলো সে কিনতে পারছে না, একটা সেভিংস থাকতেছে না। তাহলে উচ্চ মূল্যস্ফীতি
একটা অনেক বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। আরেকটা কারণ হয়ে দাঁড়িয়েছে যে উচ্চ মূল্যস্ফীতির কারণে যেটা হয়েছে যে দারিদ্র্যের হার বেড়ে যাচ্ছে। কারণ আপনার আপনার হয়তো দারিদ্র্য সীমার একটু উপরে যারা আছে তারা কিন্তু সামান্য একটু ধাক্কা দিলেই কিন্তু নিচে নেমে যাচ্ছে। সুতরাং দারিদ্র্যের হারটা বেড়ে যাচ্ছে দিনে দিনে। আরেকটা হলো যে আপনার কর্মসংস্থান না হওয়ার কারণে তো আপনার বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে এই যে বেকারত্ব বেড়ে যাচ্ছে, উচ্চ বেকারত্ব এবং উচ্চ মূল্যস্ফীতি যখন হয় একটা অর্থনীতিতে, তখন কিন্তু আসলে অর্থনীতিটাকে স্থবিরতায় চলে আসে। কারণ কি আমি বলি, কারণ হচ্ছে দেখেন 1930 সালে আপনার আমেরিকাতে যে আপনার মহামন্দা হলো, সেই মহামন্দার কারণটা কি ছিল? কারণটা ছিল হচ্ছে লো ইনভেস্টমেন্ট ছিল সেখানে, একদম মানে বিনিয়োগের স্থবিরতা ছিল, কম বিনিয়োগের প্রভাব ছিল। এটার কারণে আমেরিকাতে আপনার মহামন্দা দেখা দিয়েছিল। এবং তার ফলে কি হয়েছিল? তার ফলে হয়েছিল যেটা ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছিল সেখানে। মানে মানুষ ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট হচ্ছে যে মানুষ কাজ করতে চাচ্ছে, যোগ্যতা আছে কিন্তু কাজ পাচ্ছে না। বাংলাদেশের অবস্থা কিন্তু ঠিক তেমনই হয়ে গেছে যে মানুষ বসে আছে, তরুণরা বসে আছে, তরুণ জনগোষ্ঠী বসে আছে, স্নাতক ডিগ্রিধারীরা বসে আছে, কিন্তু বাজার সম্প্রসারণ করা যাচ্ছে না। বৈদেশিক বাজারের সম্প্রসারণ হচ্ছে না, দেশের বাজারের সম্প্রসারণ হচ্ছে না। আরেকটা বিষয় হলো যে দেখেন, নতুন সরকারের কাছে কিন্তু অনেক মানে অর্থনৈতিক প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশাগুলো কি কি? সেটা হচ্ছে যে আপনার অভ্যন্তরীণ অর্থনৈতিক অবকাঠামো তো আপনাকে দেখতে হবে, সংস্কার কাজে মনোযোগ দিতে হবে এক। আর দ্বিতীয় কথা হলো যে আপনার কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক বহির্বিশ্বের সাথে আপনার এই সম্পর্কগুলো কিন্তু আপনাকে আবার নতুন করে আপনাকে শুরু করতে হবে, সাজাতে হবে। তার কারণ হচ্ছে যে আপনি যদি আপনার কূটনৈতিক সম্পর্ক যদি ভালো না থাকে, তাহলে আমার যে শ্রমবাজার রয়েছে বিদেশে, যেখানে আমার কর্মসংস্থানের সাথে জড়িত, যেখানে আমার রেমিটেন্সের সাথে জড়িত, রিজার্ভ স্ট্রেংথের সাথে জড়িত, সেই বাজারটা তো আমি সংকুচিত হতে পারে না। সুতরাং এই বাজার কিন্তু 10-12 বছরে কিন্তু 10টা বাজার বন্ধ হয়ে গেছে। লিবিয়ার বাজার বন্ধ হয়ে গেছে, ইরাকের বাজার বন্ধ হয়ে গেছে, আপনার মালদ্বীপের আনডকুমেন্টেড প্রবাসী রয়েছে, মালয়েশিয়ার বাজার বন্ধ, আপনার সংযুক্ত আরব আমিরাত আপনাকে ভিসা দিচ্ছে না। তাহলে এই যে বিষয়, এই দেশগুলোর সাথে তো আপনার কূটনৈতিক দক্ষতা বাড়াতে হবে। সুতরাং নতুন সরকারের কাছে আমার কাছে একটা প্রত্যাশা, যে সরকার আসছে, প্রথম হচ্ছে যে আপনার কূটনৈতিক সম্পর্কটা, যে অনেক দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েন চলছে বর্তমানে, এটা 2024 আগস্টের পরে, এই সম্পর্কগুলো আপনাকে আবার টেনে উঠাতে হবে। না হলে আপনার দেশে বিনিয়োগও বাড়বে না এবং বৈদেশিক শ্রমবাজার আপনার সম্প্রসারিত হবে না। এর প্রভাবটা পড়বে সম্পূর্ণ রিজার্ভের উপরে। আমরা বিনিয়োগ নিয়ে আরও কথা বলবো, তবে এই মুহূর্তে আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে এর সময় হলো একটা বিরতি। ফিরছি একটু পর, এই আলোচনাতেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজি অ্যান্ড কাজেটি। আমরা কথা বলছিলাম বাংলাদেশের অর্থনীতি নিয়ে, অর্থনীতিতে বিনিয়োগ এবং সার্বিক চিত্র নিয়ে অর্থনীতির যে আলোচনাতে ছিলাম আমরা। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ একটা বড় ব্যাপার। তো সামনে যেহেতু ইলেকশন এবং বাংলাদেশের বড় বড় বিনিয়োগ যে সমস্ত দেশগুলো করে থাকে, যে সমস্ত সংস্থাগুলো করে থাকে, এই নির্বাচনকে ঘিরে এবং যে দলগুলোর ক্ষমতায় আসার কথা, তাদের কথা চিন্তা করে, এই সার্বিক দিক চিন্তা করে তাদের বাংলাদেশে যে ফিউচারে তারা যে বিনিয়োগ করবে, সে ব্যাপারে তাদের সিদ্ধান্ত, তাদের মনোভাব, ঋণ, বাণিজ্য, এই সমস্ত নিয়ে আপনার কি মনে হয়, তারা কিভাবে দেখছে এই জিনিস? জি দেখেন, যে কিছুদিন আগে 1-2 বছর আগে যারা আপনার মানে এদেশে যারা মানে 5টা দেশ বিনিয়োগ করতো, মানে সর্বোচ্চ মানে ভলিউমের দিক থেকে যদি আমি সর্বোচ্চ 5টা দেশের কথা বলি, সেখানে চীন আছে, সেখানে জাপান আছে, সেখানে দক্ষিণ কোরিয়া আছে, তাই না, জার্মানি আছে। এই যারা সর্বোচ্চ 5টা দেশ ছিল, তাদের ভিতর থেকে কিন্তু 4টা এখন আস্তে আস্তে হারাই গেছে, শুধু চীন আছে, তাই না, অতি সম্প্রীতি। তাহলে বিনিয়োগের কিন্তু ভাটা পড়ছে। এবং আরেকটা কথা হলো যে দেখেন, যে বিনিয়োগটা আসলে আমাদের দেশের বিদেশি বিনিয়োগটা কি, মানে কেন মানে টেকসই বিদেশি বিনিয়োগ আমরা পাচ্ছি না। বিদেশি বিনিয়োগ আমরা 3ভাবে আসলে বিদেশি বিনিয়োগটাকে কাউন্ট করা হয়। যদি আপনি ফ্রেশ ক্যাপিটাল আনেন, সেটা যদি ফ্রেশ পুঁজি আসে, আরেকটা হলো যে ইকুইটি ক্যাপিটাল যদি আসে, আরেকটা হলো যে আপনার
যে বিনিয়োগ করার পরে যেটা লাভ হচ্ছে ওই বিনিয়োগ থেকে সেটা আবার পুনর্বিনিয়োগ করতে চাই দেশে। আরেকটা হলো যে অন্য কোম্পানি থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করা। তাহলে যদি আপনার ক্যাপিটাল না আসে, ক্যাপিটালের ফ্লো যদি না আসে, এই ক্যাপিটালের ফ্লোটা কিন্তু নাই বললেই চলে বাংলাদেশে। সুতরাং নতুন ক্যাপিটাল কিন্তু আসে না বললেই চলে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো দেখেন যে বাংলাদেশের জিডিপির এখন 1-2% হচ্ছে যে আপনার বিনিয়োগের প্রবাহ। এটা আসলে আকাঙ্ক্ষিত না, এটা প্রত্যাশা মানে এত বছর পরেও, মানে স্বাধীনতার এত বছর পরেও এটা প্রত্যাশা করা যায় না। বিনিয়োগ কেন বাড়ে না? মূল বাধাটা কোথায় আসলে? শুধু অন্তর্বর্তী সরকারের সময় না, রাজনৈতিক সরকারের সময় তো আমাদের বিনিয়োগ প্রভাবও এত ভিয়েতনামের মতন না। ভিয়েতনাম স্বাধীন হয়েছে 1975 সালে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আজকে ভিয়েতনামে প্রতি বছর 20 থেকে 25 বিলিয়ন ডলার বিনিয়োগ আসতেছে, বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে $1 বিলিয়ন। তো কেন? তার কারণ হচ্ছে দেখেন বাংলাদেশের গুড গভর্নেন্স, সুশাসন এখানে অনুপস্থিত রয়েছে। বিনিয়োগকারীরা যেটা দেখে, সুশাসনের সাথে অনেক প্যারামিটার জড়িত। সেখানে বাংলাদেশের স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই, আপনার রেসপন্সিভনেস নাই, আপনার সরকারের দক্ষতা নাই, নিয়ন্ত্রণ নাই, দুর্নীতি বেশি। সুতরাং বাংলাদেশে এবং আইনের শাসন নাই। তো সুতরাং আমি যে বললাম যে সুশাসনটাকে আপনাকে প্রথমে নিশ্চিত করতে হবে। এবং বাংলাদেশের দুর্নীতিতে কোন অবস্থায় রয়েছে? বাংলাদেশের দুর্নীতিতে রিসেন্ট আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্টে 180টা দেশের ভিতরে বাংলাদেশের অবস্থান হচ্ছে 151। এবং এই জন্য বিনিয়োগ আসতেছে না। ভুটানের অবস্থান কি করাপশনের? আমি বলি ভুটান হচ্ছে 180টা দেশের ভিতরে ভুটানের অবস্থান হচ্ছে যে আপনার 16। তাহলে ভুটানের বিনিয়োগ কিন্তু এখন 600% বেড়ে গেছে। রিসেন্টলি ভুটানের বিদেশি বিনিয়োগ 600% বেড়ে গেছে। তাহলে কেন ভুটানের বিনিয়োগ বাড়ছে, কেন বাংলাদেশে বিনিয়োগ কমছে? তাই কারণ হচ্ছে যে আপনার সুশাসনকে নিশ্চিত করতে হবে। এবং সামনে যে সরকার আসছে এই সরকারকেই আমি বলবো, নতুন সরকারকে আমি বলবো, অনেকগুলো রাজনৈতিক সরকার এসেছে বিগত সালগুলোতে, কিন্তু নতুনভাবে যারা আবার আসতে চাচ্ছে তাদেরকে বলবো যে সুশাসন বাড়াতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, আপনার স্বচ্ছতা থাকতে হবে, এবং আইনের প্রতি এবং আইনের শাসন থাকতে হবে। তাহলে যেটা হবে এবং 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 জনগণের পার্টিসিপেশন থাকতে হবে প্রত্যেকটা পলিসিতে। কারণ বাংলাদেশে যেটা হয়েছে যে এখানে মাঝে তাহলে আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বাংলাদেশে যে সামনে যে গণভোট হবে সেই গণভোটে যদি হ্যাঁ ভোট জয়ী হয় তাহলে কিন্তু নির্বাচনের পরপরই কিন্তু সরকার, যে দল জয়ী হবে তারা কিন্তু সরকার গঠন করতে পারবে না। নির্বাচনের সাথে সাথেই হ্যাঁ ভোট জিতলে তারা 6 মাস অন্তত তাদেরকে অপেক্ষা করতে হবে। ওই 6 মাসও কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকবে। আর যদি না হয় তাহলে সরকার সরাসরি গঠন করে ফেলবে নির্বাচনের পরে। তো এই যে হ্যাঁ ভোট বা না ভোট যেটাই হবে, তো এই সময়টুকুর মধ্যে নির্বাচনের সাথে সাথে অর্থনীতিকে চাঙ্গা রাখতে কি করা দরকার? অন্তর্বর্তী সরকার এখন যারা হ্যাঁ, আপনি খুব ভালো একটা ব্যবধান থাকবে, 5-6 মাসের একটা ব্যবধান থাকবে। অর্থনীতি চলবে, তার অর্থনীতির গতিপথ সে ঠিকই ঠিক রাখার চেষ্টা করে। কেন ঠিক রাখার চেষ্টা করে? কারণ অর্থনীতি সে গতিপথ কিন্তু সে পরিবর্তন করতে চায় না, ন্যাচারালি চায় না। এখন আপনার কর্মসংস্থান নাই, দারিদ্র্যের হার বাড়ছে। অর্থনীতির সাথে রাজনীতি একদম অবশ্যই আপনার রাজনৈতিক অর্থনীতি যেটা, সে রাজনৈতিক অর্থনীতি তো আপনাকে একটা সামঞ্জস্যতা রাখতেই হবে। আপনার হ্যাঁ ভোট না ভোট সেটা 6 মাস পরে হোক, একটা ব্যবধান থাকতে পারে, কিন্তু আপনার অর্থনীতিতে যে গতিশীলতা, সেই গতিশীলতা আনতে কিন্তু আসলে আপনার 12ই ফেব্রুয়ারির পরে এটা কিন্তু একটু দেরি হবে। তার কারণ হচ্ছে যে আপনার পলিসিগত বলেন, আপনার সংস্কার বলেন, আপনার নীতি নির্ধারণী পর্যায়ে বলেন, সংসদীয় কমিটি বলেন, সব কিছু মিলে এটা একটু বিলম্ব হবে। এবং এর ফলে যেটা হবে ওই 6 মাসও কিন্তু অর্থনীতি আপনার একটা স্থবিরতার ভিতরেই থাকবে। সুতরাং নির্বাচিত সরকার আসার পরে এটা 1 বছর পরে অর্থনীতি কতটুকু গতিশীল হলো সেটা বোঝা যাবে। তবে আমি আপনাকে যেটা বলতে চাই যে বাংলাদেশের নতুন সরকারের কাছে যে প্রত্যাশা, যে তার যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো তার কর্মসংস্থানকে বাড়াতে হবে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে তার বহির্বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্কটা কিন্তু ভালো রাখতে হবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটা একদম ধীর গতি বাস্তবায়ন হচ্ছে না বললেই চলে। 11-12% নেমে আসছে বাস্তবায়নের হার 5 মাসে। এই বার্ষিক উন্নয়ন কর্মসূচিগুলো আপনার এর আওতায় যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল বিগত সময়, সেই প্রকল্পগুলো কিন্তু থেকে রিটার্ন আসছে না। আমরা হচ্ছে কি যে চ্যালেঞ্জের কথাগুলো বলছিলাম, খুব ছোট্ট করে যদি হচ্ছে আপনার কাছে জানতে চাই যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তাদের জন্য যদি আপনি 3টি চ্যালেঞ্জের কথা বলেন অর্থনীতিকে ফিরিয়ে আনতে, 3টি কি বলবেন খুব ছোট্ট করে? নির্বাচিত সরকারের সামনে যে 3টা চ্যালেঞ্জ আছে, একটা হচ্ছে কর্মসংস্থানকে আপনার বৃদ্ধি করা, আরেকটা হচ্ছে যে দারিদ্র্য নিরসন করা, আরেকটা হচ্ছে যে আপনার অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানো এবং শিল্পায়ন করার জন্য এবং
কৃষি সংস্কার, আমি বলবো যে কৃষি সংস্কার খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। শিল্পায়নের পরেই কিন্তু এখন কৃষি সংস্কারের দিকে মনোযোগ দিতে হবে। না হলে আমাদের খাদ্য ঘাটতি বলেন, আমাদের খাদ্য নিরাপত্তা বলেন, সব কিছুতেই কিন্তু একটা আমরা অস্থিরতার ভিতরে চলে যাব। এর জন্য কৃষি সংস্কার, শিল্পায়নের জন্য যে যে প্রয়োজনীয় আপনার জ্বালানি গ্যাস থেকে শুরু করে জ্বালানি নিশ্চয়তা এবং এটার সাথে কর্মসংস্থান বৃদ্ধি জড়িত, এবং বহির্বিশ্বের সাথে এবং আঞ্চলিক বাণিজ্যটা বৃদ্ধি করতে হবে আপনাকে। আঞ্চলিক বাণিজ্য যদি বৃদ্ধি পায় তাহলে শিল্পায়নের সাথে সাথে আপনার কর্মসংস্থান বৃদ্ধি পাবে, আপনার ইন্টারন্যাশনাল ট্রেড বৃদ্ধি পাবে, আপনার রপ্তানি বৃদ্ধি পাবে। সুতরাং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের আপনার গতিশীলতা ফিরে আসবে এবং অর্থনীতি একটা স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি হবে। অবশ্যই আমরা সেটাই আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে উপস্থিত হয়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করব যে বাংলাদেশ খুব দ্রুত নির্বাচিত সরকারের অধীনে হোক আর যেভাবেই হোক না কেন, সবসময় যাতে একটি স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা বজায় থাকে, যাতে দেশের জনগণ খুব স্বাচ্ছন্দ্যে তাদের জীবন ধারণ করতে পারে। আজ এ পর্যন্তই, কাল দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।